এখন আমরা কথা বলবো রেসপিরেটরি সিস্টেমের ফার্মাকোলজি নিয়ে। তো এখানে মূলত 5টা টাইপের ড্রাগ হচ্ছে আমরা ইউজ করি। প্রথমটা হচ্ছে অ্যান্টিটাসিভ। টাসিভ মানে হচ্ছে কাফ, আর অ্যান্টিটাসিভ অ্যান্টি মানে হচ্ছে যে কাফকে সাপ্রেস করবে। তার মানে অ্যান্টিটাসিভ হচ্ছে তারা যারা হচ্ছে কাফিংটাকে সাপ্রেস করে। তারপর হচ্ছে আমাদের আছে এক্সপেক্টরেন্স। এক্সপেক্টরেন্স মানে হচ্ছে কোনো কিছু এক্সপেল করা। এক্ষেত্রে এক্সপেল করা হয় মিউকাসকে। তারপর হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, যেটা মানে হচ্ছে ব্রঙ্কাসকে ডাইলেট করা। আর মেমব্রেন শিঙ্কিং ড্রাগ হচ্ছে তখন ইউজ করা যখন হচ্ছে আমাদের কোনো একটা ইনফ্লামেশন হয়। আর যখন আমাদের রেসপিরেটরি সিস্টেমকে কোনোভাবে স্টিমুলেট করা দরকার তখন হচ্ছে আমরা ইউজ করি রেসপিরেটরি স্টিমুলেট। এখন এক্সপেক্টোরেন্ট আর হচ্ছে অ্যান্টিটাসিভ। আমরা বলছি অ্যান্টিটাসিভ মানে হচ্ছে যারা কাফকে সাপ্রেস করে, আর এক্সপেক্টোরেন্ট মানে হচ্ছে যারা হচ্ছে মিউকাসকে এক্সপেল করে। এখন কখন কোনটা ইউজ করব? কাফকে আমরা কখন সাপ্রেস করবো? যখন কাফটা আমাদের কোনো কাজে আসতেছে না। তার মানে যখন আমাদের কাফটা তৈরি হবে হচ্ছে নন প্রোডাক্টিভ বা ইউজলেস কাফ, যেটা হচ্ছে অনেক ড্রাই হবে এবং আমাদের হার্শনেস দিবে, সেটা আমরা হচ্ছে সাপ্রেস করে ফেলবো। আর যখন আমাদের অনেক বেশি পরিমাণ মিউকাস তৈরি হবে তখন এই মিউকাসটাকে এক্সপেল করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে এক্সপেক্টোরেন্স। এখন আমরা জানি যে দুইটা ফেজ আছে, একটা হচ্ছে আর্লি আর একটা হচ্ছে রিকভারি ফেজ। নর্মালি কি হয়, আর্লি স্টেজে যে কাফটা তৈরি হয় এটা হচ্ছে অনেক ড্রাই থাকে, হার্শ থাকে এবং পেইনফুল থাকে। এই ইউজলেস কাফটাকে আমরা ইনহিবিট করতে চাই। এর কারণে আমরা আর্লি স্টেজে ইউজ করি হচ্ছে অ্যান্টিটাসিভগুলি। ওকে। আর যখন আমাদের রিকভারি স্টেজ চলে আসে তখন অনেক বেশি পরিমাণ মিউকাস তৈরি হয়। ওই মিউকাসটা যদি থেকে যায় তাহলে হচ্ছে আমাদের এয়ার প্যাসেজে হচ্ছে এয়ারটা পাস হতে পারবে না। এর কারণে হচ্ছে আমরা ওই এক্সিস মিউকাসকে এক্সপেল করতে চাই। এর কারণে আমরা ইউজ করি হচ্ছে এক্সপেক্টোরেন্স। ওকে। এখন আর্লি স্টেজে যে হচ্ছে আমরা অ্যান্টিটাসিভটা ইউজ করি ওটা হচ্ছে আইদার সিএনএস এর উপর কাজ করার মাধ্যমে অথবা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের উপরে কাজ করার মাধ্যমে আমাদের কাফিংটা ইনহিবিট করে, সাপ্রেস করে। ওকে। চলে যাই অ্যান্টিটাসিভ। অ্যান্টিটাসিভ মানে হচ্ছে কাফিংটা সাপ্রেস করে যারা, এবং আর্লি স্টেজে ইউজ করি কারণ ওই সময় আমাদের কাফটা হচ্ছে ড্রাই অবস্থায় থাকে, ড্রাই এবং নন প্রোডাক্টিভ অবস্থায় থাকে। এখন আমরা এই অ্যান্টিটাসিভের যদি কাজটা আমরা দেখতে চাই তাহলে হচ্ছে এটা দুইভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে সরাসরি সিএনএস এর উপরে, আর একটা হচ্ছে পেরিফেরালি। ওকে। পেরিফেরালি অ্যাক্টিং অ্যান্টিটাসিভ তার মানে যারা হচ্ছে কাফিংটাকে সাপ্রেস করবে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের উপরে কাজ করার মাধ্যমে। এখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি আছে? বিভিন্ন ধরনের নার্ভ আছে। বিভিন্ন নার্ভকে সাপ্রেস করার মাধ্যমে যদি কাফিংটা সাপ্রেস করে তারা হচ্ছে পেরিফেরালি অ্যাক্টিং অ্যান্টিটাসিভ। এখন কোন কোন নার্ভকে আমরা সাপ্রেস করবো? একটা হচ্ছে আমাদের ট্রাকিয়াল অ্যাফারেন্ট সেন্সরি নার্ভ, আর একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাফারেন্ট সেন্সরি নার্ভ। এই ট্রাকিয়াল এবং ব্রঙ্কিয়াল অ্যাফারেন্ট সেন্সরি নার্ভকে সাপ্রেস করার মাধ্যমে যদি আমরা কাফিংকে সাপ্রেস করি তাহলে ওটা হচ্ছে আমাদের পেরিফেরালি অ্যাক্টিং অ্যান্টিটাসিভ। ওকে। এখন এখানে কারা কারা ইউজ হতে পারে? যে কোনো ধরনের লোকাল অ্যানেস্থেটিক যারা আছে তারা, এবং অ্যান্টিহিস্টামিনগুলো। তো অ্যান্টিহিস্টামিনের ক্ষেত্রে আমরা মনে রাখবো সবসময় যে হচ্ছে অ্যান্টিহিস্টামিনের মধ্যে তো H1 ব্লকার ছিল, H2 ব্লকার ছিল। তো এখানে আমরা হচ্ছে H1 ব্লকারকে ইউজ করব। আর বিশেষ করে হচ্ছে H1 ব্লকারের যারা হচ্ছে জেনারেশন 1, যারা হচ্ছে সিডেটিভ ইন নেচার, তাদের ইউজ করা হয়। এই সিডেটিভ দিয়ে হচ্ছে আমরা নার্ভাস সিস্টেমে ট্রাঙ্কুলাইজারও দেখছিলাম, এবং এটা আমাদের অটোকোর্সের চ্যাপ্টারে অ্যান্টিহিস্টামিনস হিসাবেও আছে। ওকে। তো এই H1 ব্লকার কি? H1 ব্লকার হচ্ছে আমাদের ডিসিপি, সেটা হচ্ছে আমার ডাইফেনহাইড্রামিন, ক্লোরফেনিরামিন আর হচ্ছে প্রোমেথাজিন। এবং এখানে একটা কম্বিনেশন ড্রাগ ইউজ করা হয়, সেটা হচ্ছে টাইমেপ্রাজিন, টার্টারেট এবং প্রেডনিসোলন। তো যেখানে আমরা অটোকোর্সে আমরা বলছি যেখানে হচ্ছে সন বা সলোনি থাকে তারা হচ্ছে আসলে স্টেরয়েড বা কর্টিকোস্টেরয়েড। তো এখানে আমরা অ্যান্টিটাসিভ হিসেবে একটা কম্বিনেশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে ট্রাইমেপ্রাজিন, টার্টারেট এবং প্রেডনিসোলন, যেটার নাম হচ্ছে টেমারিল পি। তো এখানে যেহেতু কম্বিনেশন এসে গেছে, আরেকটা কম্বিনেশন আমাদের পরবর্তীতে লাগবে, সেটা হচ্ছে সিওপিডির ইন্ডিকেশনে। সিওপিডি মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা ডিসঅর্ডার। তো এই সিওপিডিতে আমরা কোনটা ইউজ করবো? সেটা হচ্ছে অ্যালবিটোরল এবং ইপ্রাটোপিয়াম। এটা সম্পর্কে আমরা পরবর্তীতে দেখবো, জাস্ট মনে রাখার জন্য বলতেছি। আচ্ছা, তারপর হচ্ছে এটা গেল আমাদের পেরিফেরালি অ্যাক্টিং অ্যান্টিটাসিভ। তারপরে হচ্ছে আমাদের সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টিটাসিভ। অ্যান্টিটাসিভ মানে হচ্ছে কাপকে হচ্ছে সাপ্রেস করবে, বাট এবার কি করবে?
কাফ সেন্টার যেটা আছে আমাদের মেরুদণ্ডা অবলঙ্গটাতে, সেই মেরুদণ্ডা অবলঙ্গটার কাফ সেন্টারকে সাপ্রেস করার মাধ্যমে আমাদের কাফিংটাকে সাপ্রেস করবে। এখন সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টিটাসিভ হচ্ছে মেনলি তিনটা আছে। একটা হচ্ছে অপয়েডের ডেরাইভেটিভস, একটা হচ্ছে অপয়েড অ্যানালজেসিক, আর একটা হচ্ছে ওই যে আমরা পড়ছি না পেরিফেরালি অ্যাক্টিং অ্যান্টিটাসিভ, এর মধ্যে একটা ছিল অ্যান্টিহিস্টামিনের, ওইটাই। তো আমরা এই H1 ব্লকার যারা ছিল, এই H1 ব্লকারগুলোর অনেকগুলো ইউজ মনে রাখতে পারি একসাথে। এরা হচ্ছে পেরিফেরালি অ্যাক্টিং অ্যান্টিটাসিভ, সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টিটাসিভ, এরা হচ্ছে ট্রাঙ্কুলাইজার কারণ সিডেটিভ, তারপরে হচ্ছে এরা অ্যান্টি ইনফ্লামেটরি, তারপরে অ্যান্টিহিস্টামিনিক্স এগুলা। তো সিএনএস অ্যাক্টিং যারা অ্যান্টিটাসিভ আছে তারা হচ্ছে কি অপয়েটের ডেরাইভেটিভ, আর একটা হচ্ছে অপয়েটের অ্যানালজেসিক। তো যারা ডেরাইভেটিভ তারা হচ্ছে অবশ্যই অ্যাডিকশন তৈরি করে, যেমন হচ্ছে মরফিন, দেন ডায়ামরফিন, মরফিন, ডায়ামরফিন। আর অ্যানালজেসিক হচ্ছে কোডেইন আর হচ্ছে ফলকোডেইন। ওকে, একটা হচ্ছে অপয়েডের ডেরাইভেটিভ আর একটা হচ্ছে কি অপয়েডের অ্যানালজেসিক। ডেরাইভেটিভটা হচ্ছে মরফিন এবং ডায়ামরফিন, যেহেতু এরা ডেরাইভেটিভ সরাসরি, এর কারণে এরা হচ্ছে অ্যাডিকশন তৈরি করে। আর অ্যানালজেসিক হচ্ছে কোডেইন আর হচ্ছে ফলকোডেইন। আর সিডেটিভগুলো সিএনএস এবং পিএনএস দুটার উপরেই, দুটার মাধ্যমেই হচ্ছে আমাদের অ্যান্টিটাসিভ হিসাবে কাজ করতে পারে। ওকে, দেন হচ্ছে এক্সপেক্টোরেন্স। এক্সপেক্টোরেন্স মানে কি, যারা হচ্ছে আমাদের এক্সেস মিউকাস যেটা তৈরি হয়েছে রিকভারি স্টেজে, সেটা হচ্ছে আমরা এক্সপেল করতে যে সকল ড্রাগ নেই তাদের বলা হয় এক্সপেক্টোরেন্স। এখন এটা মনে রাখতে পারি যে আমরা সবসময় হচ্ছে কি এক্সপেক্ট করি রিকভারি, এর কারণে রিকভারি স্টেজে আমরা এক্সপেক্ট বা এক্সপেক্টোরেন্স ইউজ করি, এটা মনে রাখা যায়। আচ্ছা, এখন এক্সপেক্টোরেন্স হচ্ছে অনেকগুলো ক্লাসের আছে, যেমন হচ্ছে ইনহেলড এক্সপেক্টোরেন্স, তারপর হচ্ছে সিডেটিভ এক্সপেক্টোরেন্স, স্টিমুল্যান্ট, অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের মিউকোলাইটিক এক্সপেক্টোরেন্স। এর ক্ষেত্রে প্রথম যে দুইটা আছে না, ইনহেলেন্ট আর হচ্ছে সিডেটিভ, এরা কি করে ব্রঙ্কিয়াল সিক্রেশনটা বাড়ায় দেয়। আর মেনলি আমাদের যে এক্সপেক্টোরেন্সের যে মেন কাহিনীটা সেটা কি, এক্সেস মিউকাসটা আমাদের এক্সপেল করতে হবে। এখন মিউকাসটা অনেক স্টিকি ইন নেচার, অনেক থিক, তো মিউকাসটা তো খুব সহজে হচ্ছে এক্সপেল করা যাবে না। এর কারণে কী করতে হয়, মিউকাসটাকে ব্রেক ডাউন করতে হয়। আর মিউকাসটাকে ব্রেক ডাউন করার জন্য ইউজ হয় হচ্ছে মিউকোলাইটিক এক্সপেক্টোরেন্স। তো আমার মতে যেটা হচ্ছে মেন এক্সপেক্টোরেন্ট, সেটা হচ্ছে আসলে আমাদের মিউকোলাইটিক এক্সপেক্টোরেন্সটা। এটা হচ্ছে প্রথমে মিউকাসটাকে ডিফারেন্ট মেকানিজমে ভাঙার পরে ওই মিউকাসটাকে এক্সপেল করে। আচ্ছা, মিউকোলাইটিক এক্সপেক্টোরেন্স। মিউকোলাইটিক এক্সপেক্টোরেন্স কী করে, প্রথমে মিউকাসকে ব্রেকডাউন করে, ব্রেকডাউন করার পরে ওটা এক্সপেল করে দেয়। ওকে, তো এটা একটা উদাহরণ হিসেবে আমরা নিচ্ছি হচ্ছে এখানে ব্রমহেক্সিন। তো ব্রমহেক্সিন প্রথমে কী করবে, মিউকাসটাকে ব্রেকডাউন করবে, তারপর হচ্ছে সেটাকে এক্সপেল করবে। তো ব্রেকডাউন করার জন্য সে কী করে, সে হচ্ছে বিভিন্ন লাইসোজোমাল এনজাইম ইনডিউস করে। এই লাইসোজোমাল এনজাইমগুলো মিউকাসের যে মিউকোপলিস্যাকারাইড ফাইবার আছে সেটাকে প্রথমে ব্রেকডাউন করে, এবং মিউকোপলিস্যাকারাইড ফাইবারগুলো ব্রেকডাউন হয়ে গেলে মিউকাসের থিকনেস এবং ভিসকোসিটি কমে যায়। পাশাপাশি এক্সপেল করার জন্য ওরা কী করে, সেরা সিক্রেশন বাড়ায় দেয়, আর হচ্ছে সিলিয়ারি যে এপিথেলিয়াম ছিল ওটা মুভমেন্ট বাড়ায় দেয়। তো মিউকাসটা একে তো পাতলা হয়ে গেছে, পাশাপাশি মিউকাসটা যেখানে আসে ওইখানে সিক্রেশন বাড়িয়ে দিচ্ছে, ফলে ফ্লোর কারণে বের হয়ে যাবে। আবার ও যেখানে আসে ওইখানে হচ্ছে ঝাড়ু দেওয়ার মতন করে ওরা বের করে দিতেছে মুভমেন্টটা বাড়ায় দেওয়ার মাধ্যমে। এইভাবে মিউকোলাইটিক এক্সপেক্টোরেন্সগুলো প্রথমে হচ্ছে মিউকাসটাকে একদম পাতলা করে ফেলে, ভেঙে চুরে, এবং তারপর হচ্ছে ওরা এক্সপেল করার জন্য বিভিন্ন মেকানিজমে হচ্ছে ওকে এক্সপেল করে। এটা হচ্ছে ব্রমহেক্সিনের মেকানিজম। আর আমাদের যে সোডিয়াম অ্যাসিটাইল সিস্টিন সলিউশন আছে 20% সলিউশন, সেটা কী করে, এও হচ্ছে আমাদের একটা মিউকোলাইটিক এক্সপেক্টোরেন্স, তার মানে মিউকাসকে ভাঙবে কোনো একটা উপায়ে, তারপর হচ্ছে এক্সপেল করবে। তো এ কী করে, এই সোডিয়াম অ্যাসিটাইল সিস্টিন এর যে হচ্ছে সালফিহাইড্রাল গ্রুপটা আছে সেটা হচ্ছে আমাদের ডাইসালফাইড বন্ড যেটা আছে তাকে হচ্ছে ব্রেকডাউন করে। তারপরে এই ব্রেকডাউন করা হয়ে গেছে, তার মানে মিউকোলাইটিক প্রপার্টি শেষ, এবং মিউকোলাইসিসের পরে ও কী করবে, জাস্ট হচ্ছে এক্সপেল করে দিবে। তাহলে জাস্ট মনে রাখবো ডিফারেন্সটা কই, ব্রমহেক্সিন হচ্ছে আমাদের মিউকাসের মিউকোপলিস্যাকারাইড ফাইবারটারে ব্রেকডাউন করে, তারপরে হচ্ছে সেরাস সিক্রেশন, আর হচ্ছে সিলিয়ারি এপিথেলিয়ামের মুভমেন্ট বাড়ানোর মাধ্যমে এক্সপেল করে। আর অ্যাসিটাইল সিস্টেমের ভিতরে যে সালফিহাইড্রাল গ্রুপ আছে সে হচ্ছে মিউকাসের ওইখানে যে এক্সোডেটটা আছে, ওই এক্সোডেটের ভিতরে যে ডাইসালফাইড বন্ডটা আছে ওই ডাইসালফাইড বন্ডটাকে ভেঙে দেয়। মিউকোলাইটিক প্রপার্টি শেষ, তারপরে হচ্ছে জাস্ট এক্সপেল করে দেবে। এক্সপেক্টোরেন্স শেষ।
তারপর হচ্ছে ব্রঙ্কোডাইলেটরস। আচ্ছা, এখানে একটু আমরা জাস্ট মনোযোগ দিব, কিছু লাগবে না। ওকে, প্রথম কথা হচ্ছে ব্রঙ্কোডাইলেটরস। ব্রঙ্কোডাইলেটরস মানে কি? যারা হচ্ছে ব্রঙ্কাসকে ডাইলেট করে। এখন ব্রঙ্কাসকে কে ডাইলেট করে? আমরা জানি যে আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে সেটা হচ্ছে স্ট্রেস কন্ডিশনে কাজ করে, আর স্ট্রেস কন্ডিশনে আমাদেরকে অনেক বেশি অক্সিজেনের দরকার হয় প্রত্যেকটা অর্গানে, কারণ আমাদের হয় ফাইট করতে হবে অথবা ফ্লাইট করতে হবে। তো আমরা তো জানি যে ব্রঙ্কাস আর প্যালিউলা এগুলো হচ্ছে একটা থলির মতো। তো যদি ব্রঙ্কাসটা ডাইলেট হয় শুধুমাত্র তখনই ম্যাক্সিমাম পরিমাণ অক্সিজেনটা আপটেক হবে, তারপরে ওই অক্সিজেনটা আমরা বিভিন্ন মেকানিজমে ব্লাডের মাধ্যমে বিভিন্ন অর্গানে ছড়াই দিব, তাই না? তো আমাদের যখন স্ট্রেস কন্ডিশন থাকে তখন আমাদের ব্রঙ্কাসটাকে ডাইলেট করা লাগে, তাই না? আর স্ট্রেস কন্ডিশনে যে নার্ভাস সিস্টেমটা কাজ করে সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তার মানে ব্রঙ্কোডাইলেটর যারা আছে তারা সবাই ব্রঙ্কাসকে ডাইলেট করবে, এবং এই ব্রঙ্কাসকে ডাইলেট করে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এখন দুটা কথা আছে, একটা হচ্ছে মাইমেটিক আর একটা হচ্ছে লাইটিক। একটা হচ্ছে মাইমেটিক আর একটা হচ্ছে লাইটিক। তো মাইমেটিক মানে হচ্ছে কপি করা, আর লাইটিক মানে হচ্ছে অপোজিট অ্যাক্টিং করা। ওকে, এখন আমরা বলছি যে আমাদের যে ব্রঙ্কোডাইলেটর তারা হচ্ছে ব্রঙ্কাসকে ডাইলেট করতেছে, আর এই ডাইলেটটা করতেছে নর্মাল ফিজিওলজি হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো কেউ যদি হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজটাকে কপি করে তাহলে হচ্ছে ব্রঙ্কোডাইলেশন হয়ে গেল। এবং যারা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে কপি করে তাদের বলা হয় সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। ওকে, আর লাইটিক মানে হচ্ছে অপোজিট। লাইটিক মানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অপোজিট। অ্যান্ড কেউ যদি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অপোজিট হয় তার মানে কি সে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মতন করে কাজ করবে। তার মানে লাইটিক মানে যে কথা, সিম্প্যাথোমাইমেটিক মানেও ঠিক সেমই কথা, এবং এদের দুজনের মিনিং হচ্ছে যে এরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মতন করে কাজ করবে। আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মতন করে কাজ করবে মানে হচ্ছে এরা ব্রঙ্কোডাইলেটর হিসাবে কাজ করবে, বা ব্রঙ্কাইকে ডাইলেট করবে। ওকে, এখন সিম্প্যাথোমাইমেটিক ড্রাগগুলোর আরও কিছু সিনোনিম আছে, যেমন হচ্ছে বিটা টু অ্যাগনিস্ট বা অ্যাড্রেনার্জিক ড্রাগ। কেন বলা হয়? কারণ আমরা জানি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেটা আছে সেইখানে আমাদের যে টার্গেট অর্গান থাকে, টার্গেট অর্গানের আগে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম একটা নিউরোট্রান্সমিটার রিলিজ করে, তাকে বলা হয় অ্যাড্রেনালিন। তো এই অ্যাড্রেনালিন যে নিউরোট্রান্সমিটারটা আছে, এই অ্যাড্রেনালিন যেহেতু রিলিজ হয় এর কারণে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে বলা হয় অ্যাড্রেনার্জিক সিস্টেম। ওকে, আর যেহেতু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মতন করে কাজ করতেছে তার মানে কি এরা অ্যাড্রেনার্জিক ড্রাগ। ওকে, এখন এই অ্যাড্রেনালিনের দুটা রিসেপ্টর থাকে নর্মালি, একটা হচ্ছে আলফা এবং বিটা। আলফার মধ্যে আবার আলফা 1 আলফা 2, বিটার মধ্যে আবার বিটা 1 বিটা 2 বিটা 3। ওকে, এখন ব্রঙ্কাসের ক্ষেত্রে যে রিসেপ্টরটা থাকে সেটা হচ্ছে বিটা 2, হার্টে থাকে বিটা 1, তারপরে ব্লাড ভেসেল আছে, বিভিন্ন অর্গানে হচ্ছে এরকম রিসেপ্টরগুলো আছে। ওকে, তো যেহেতু সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ তার মানে কি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মতন করে কাজ করবে, এর কারণে এদের বলা হয় অ্যাড্রেনার্জিক ড্রাগ। এবং এক্ষেত্রে যেহেতু রিসেপ্টরটা হচ্ছে বিটা টু অ্যাগনিস্ট, মানে বিটা 2, এবং এটা অ্যাগনিস্ট হিসেবে কাজ করতেছে, এর কারণে এটার অপর নাম হচ্ছে বিটা 2 অ্যাগনিস্ট। তার মানে সিম্প্যাথোমাইমেটিক যে কথা, অ্যাড্রেনার্জিক ড্রাগও ঠিক সেই কথা, এবং বিটা টু অ্যাগনিস্টও সেম কথা। আচ্ছা, তারপর আমরা আসি যে প্যারাসিম্প্যাথোলাইটিক মানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ঠিক উল্টা বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মতো। ওকে, এখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কী হয়, যে নিউরোট্রান্সমিটারটা রিলিজ হয় তার নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন। এর কারণে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে বলা হয় কোলিনার্জিক সিস্টেম। আর এক্ষেত্রে যেহেতু প্যারাসিম্প্যাথোলাইটিক আমরা ইউজ করতেছি তার মানে কি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উল্টা, তার মানে প্যারাসিম্প্যাথোলাইটিক মানে হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কোলিনার্জিক, আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উল্টাটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক। ওকে, আর এক্ষেত্রে যে কোলিনের যে রিসেপ্টরগুলো আছে তার নাম হচ্ছে মাস্কারিনিক নিকোটিনিক। এর কারণে এটাকে মাস্কারিনিক কোলিন রিসেপ্টর অ্যান্টাগনিস্টও বলা হয়। ওকে, তাহলে ব্রঙ্কোডাইলেটরটা হচ্ছে যারা ব্রঙ্কাসকে ডাইলেট করবে, আর ব্রঙ্কাসকে যারা ডাইলেট করে তারা হচ্ছে নর্মালি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মতন করে কাজ করে, যেমন সিম্প্যাথোমাইমেটিক আর হচ্ছে প্যারাসিম্প্যাথোলাইটিক। তো এই সিম্প্যাথোমাইমেটিক ড্রাগগুলারকে আমরা অপর নাম হিসেবে বলতে পারি অ্যাড্রেনার্জিক, যেহেতু এখানে অ্যাড্রেনালিন রিলিজ হয়। পাশাপাশি এদের রিসেপ্টর হচ্ছে যেহেতু বিটা 2, এর কারণে বিটা 2 অ্যাগনিস্ট। আর প্যারাসিম্প্যাথোলাইটিক হচ্ছে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের উল্টা, তার মানে কি
কোলিনের উল্টা, তার মানে হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক বা মাসকারিনিক কোলিনো রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। ওকে, এখন সিম্প্যাথোমাইমেটিক ড্রাগগুলোর মধ্যে আমরা বলছি যে হচ্ছে এখানে যে নিউরোট্রান্সমিটার রিলিজ হয় সেটা হচ্ছে অ্যাড্রেনালিন। যেহেতু অ্যাড্রেনালিন রিলিজ হইতেছে এবং অ্যাড্রেনালিন একটা ড্রাগ হিসেবেও কাজ করে, তার মানে কি অবশ্যই অ্যাড্রেনালিন হচ্ছে ইটসেলফ একটা সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। তারপরে হচ্ছে অলযুক্ত যারা আছে যেমন সালবিউটামল, তারপরে ক্লেনবিউটারল, এরকম এই ড্রাগগুলো হচ্ছে আমাদের সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। এরা কি করবে, এরা হচ্ছে আমাদের ব্রঙ্কাসটা ডাইরেক্ট করবে। কীভাবে করে আমরা বলছি, সিম্প্যাথোমাইমেটিক ড্রাগগুলোর জন্য রিসিপ্টর হচ্ছে β2 অ্যাড্রেনার্জিক রিসিপ্টর। ইন কেস অফ ব্রঙ্কাস, যদি এটা হার্ড হতো তাহলে হচ্ছে β1। তো আমরা এখানে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগগুলো ইউজ করতেছে হচ্ছে ব্রঙ্কাসের উপরে। তো ব্রঙ্কাসে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগগুলোর জন্য যে রিসিপ্টর বা অ্যাড্রেনার্জিক যে রিসিপ্টর সেটা হচ্ছে β2। তো এই β2 অ্যাড্রেনার্জিক রিসিপ্টরের সাথে যখন সিম্প্যাথোমাইমেটিক ড্রাগগুলো হচ্ছে বাইন্ড করে, তখন হচ্ছে সেখানে অ্যাডেনাইল সাইক্লেসটা অ্যাক্টিভ হয়, যেটা হচ্ছে এটিপি থেকে সিএমপি তৈরি করে। এটিপি থেকে সিএমপি তৈরি করে, আর এই সিএমপিটা হচ্ছে আমাদের মূল অ্যাকশনটা করে। এখন এই β2 অ্যাগনিস্ট যারা আছে এরা হচ্ছে ব্রঙ্কোডাইলেশন দুইভাবে করতে পারে। একটা হচ্ছে ডিরেক্ট ওয়েতে, যদি আমাদের ব্রঙ্কো রিসেপ্টরটা হচ্ছে সরাসরি ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের উপরে থাকে, যদি সরাসরি ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের উপরে আমাদের β2 রিসেপ্টরটা থাকে, তাহলে কী হবে, এর কাজ হচ্ছে এই সিএমপি যে তৈরি করে, সিএমপির কাজ হচ্ছে মাসেলটা রিল্যাক্স করে দেওয়া। তো যদি ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলটা রিল্যাক্স হয় তাহলে কি ডিরেক্টলি আমাদের ব্রঙ্কোডাইলেশন হয়ে গেল। ওকে, আর যদি আমাদের β2 রিসেপ্টরটা হচ্ছে মাসেলের উপরে থাকে, তখন কী হবে, এই সিএমপিটা মাসেলকে স্টেবিলাইজ করে ফেলবে, মাসেলের মেমব্রেনটা, ফলে কোনো হিস্টামিন রিলিজ হবে না। এবং আমরা জানি হিস্টামিন মানে কনস্ট্রিকশন, যদি হিস্টামিন না থাকে তাহলে কি কোনো কনস্ট্রিকশন হবে না, ব্রঙ্কোডাইলেশন। আবার বলি, আমরা এখন পড়তেছি হচ্ছে মোড অফ অ্যাকশন অফ β2 অ্যাগনিস্ট বা সিম্প্যাথোমাইমেটিক বা অ্যাড্রেনার্জিক ড্রাগ। তো সিম্প্যাথোমাইমেটিকগুলো যখন আমরা ব্রঙ্কাসের উপর ইউজ করবো, সেখানে আমাদের যে রিসেপ্টরটা সেটা হচ্ছে β2 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। যখন এখানে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগগুলো এসে বাইন্ড করবে, তখন সেখানে অ্যাডেনাইল সাইক্লেসটা হচ্ছে অ্যাক্টিভ হবে, সেটা হচ্ছে আমাদের সিএমপি তৈরি করবে। আর সিএমপি কাজ হচ্ছে আইদার রিল্যাক্স করা অথবা হচ্ছে স্টেবিলাইজ করা। যদি আমাদের এই β2 অ্যাড্রেনার্জিক রিসেপ্টরটা হচ্ছে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের হয়, তখন এই যে সিএমপিটা, সেই সিএমপিটা কী করবে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে রিল্যাক্স করবে। আর যদি আমাদের এই β2 অ্যাড্রেনার্জিক রিসেপ্টরটা হচ্ছে মাসেলে, তাহলে এইখানে যে সিএমপিটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের মাসেলের মেমব্রেনটাকে স্টেবিলাইজ করবে। মাসেলের মেমব্রেনটা যদি স্টেবিলাইজ হয় তাহলে হচ্ছে কোনো হিস্টামিন রিলিজ হবে না। হিস্টামিন রিলিজ না হলে নো ব্রঙ্কিয়াল কনস্ট্রিকশন, এইভাবে সে ইনডাইরেক্টলি করবে ব্রঙ্কোডাইলেশন। ওকে, গেল। তারপর হচ্ছে প্যারাসিম্প্যাথোলাইটিক। প্যারাসিম্প্যাথোলাইটিক মানে হচ্ছে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের উল্টা, বাট এদের জন্য তো রিসেপ্টরগুলো হবে কি প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের যে রিসেপ্টরগুলো আছে, তাই না? তো এই ড্রাগটার নাম হচ্ছে অ্যাট্রোপিন, যেটা হচ্ছে প্যারাসিম্প্যাথোলাইটিক বা অ্যান্টিকোলিনার্জিক বা মাসকারিনিক অ্যান্টাগনিস্ট, তাই না? তো এই অ্যাট্রোপিন কী করবে, এর যে রিসেপ্টরটা আছে মাসকারিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর, এটাকে ইনহিবিট করবে। এখন যদি এই মাসকারিনিক রিসেপ্টরটা কার ছিল, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে, তাই না? অ্যাসিটাইলকোলিন রিলিজ হইতো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে, এবং এটা দুটো রিসেপ্টর থাকে, একটা হচ্ছে মাসকারিনিক আর একটা হচ্ছে নিকোটিনিক। তো এই অ্যাসিটাইলকোলিনের যে রিসেপ্টরটা মাসকারিনিক রিসেপ্টর, সেটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের রিসেপ্টর। যদি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের রিসেপ্টরটা হচ্ছে ব্লক হয়, তাহলে কী হবে, তাহলে হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিকশনটা আর হবে না। যদি ব্রঙ্কোকনস্ট্রিকশনটা না হয় তাহলে কী হবে, ব্রঙ্কিয়াল ডাইলেশন হয়ে যাবে। ওকে, আবার অ্যাট্রোপিন হচ্ছে এমন একটা ড্রাগ যেটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের যে অ্যাসিটাইলকোলিনের একটা রিসেপ্টর আছে মাসকারিনিক, সেই মাসকারিনিককে কী করবে, ইনহিবিট করবে। তো মাসকারিনিক যদি ইনহিবিট হয় তাহলে কী হবে, প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমটা কাজ করতে পারবে না। প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম যদি কাজ না করে তাহলে কি ব্রঙ্কোকনস্ট্রিকশন হবে না। যদি ব্রঙ্কোকনস্ট্রিকশন না হয় তাহলে কী হবে, ব্রঙ্কিয়াল ডাইলেশন হবে। ওকে, তারপর হচ্ছে আমরা অলরেডি ব্রঙ্কোডাইলেটরের দুটো ড্রাগ করে ফেললাম, একটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথোলাইটিক, আর একটা হচ্ছে সিম্প্যাথোমাইমেটিক বা অ্যাড্রেনার্জিক বা β2 অ্যাগনিস্ট। ওকে, তারপরে আমরা দেখব হচ্ছে মিথাইল জ্যানথিনস। মিথাইল জ্যানথিনসে কী আছে, এই জিনিসটা আছে। তো কী আছে, ফাইলিন আছে, তার মানে অ্যামিনো ফাইলিন, তারপরে হচ্ছে থিওফাইলিন। ওকে, তো এই অ্যামিনো ফাইলিন এবং থিওফাইলিনগুলো কী করে আমরা জানি, আমরা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে দেখছি যে হচ্ছে এই সাইক্লিক এএমপি যেটা আছে এখানে যে তৈরি হয় না, এই সাইক্লিক এএমপিটা পরবর্তীতে কাজ করার পরে আবার ভেঙে এএমপিতে পরিণত হয়। এবং এই কাজটা করে কে, এই কাজটা করে হচ্ছে আমাদের ফসফোডাইএস্টারেজ। ওকে,
এখন আমরা তো এখানে দেখছি যে আমাদের সাইক্লিক এএমপি আসলে কী করতেছে ব্রঙ্কাসের ওইখানে যদি সাইক্লিক এএমপিটা কোনোভাবে রিলিজ হয় তাহলে ওই সাইক্লিক এএমপিটা বা সিএমপিটা আমাদের ব্রঙ্কাল স্মুথ মাসেলের রিল্যাক্সেশন করে, আর ব্রঙ্কাল স্মুথ মাসেল রিল্যাক্সেশন হলে ব্রঙ্কোডাইলেশন হয়ে যায়। এখন এই থিওফাইলিন এবং অ্যামিনোফাইলিন কী করে, এই ফসফোডাইএস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করে, ফলে সাইক্লিক এএমপিটা ভাঙে না। সাইক্লিক এএমপিটা যদি না ভাঙে তাহলে কী হবে, ব্রঙ্কাল স্মুথ মাসেল রিল্যাক্স হইতে থাকবে, এবং ব্রঙ্কাল স্মুথ মাসেল রিল্যাক্স হইলে ব্রঙ্কোডাইলেশন হবে। আবার থিওফাইলিন বা অ্যামিনোফাইলিন যারা আছে এরা কী করে, ফসফোডাইএস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করে। ফসফোডাইএস্টারেজ এনজাইমটা আমাদের কই লাগতেছিল, এই যে সিএমপিটাকে ভাইঙ্গা হচ্ছে আবার এএমপিতে পরিণত করতেছিল আমাদের ফসফোডাইএস্টারেজ। যদি ফসফোডাইএস্টারেজটা ইনহিবিট হয় তাহলে কি এই ভাঙনটা আর হবে না। ভাঙনটা না হলে সিএমপিটা বাড়তে থাকবে, আর সিএমপিটা যদি বাড়তে থাকে তাহলে কী হবে, সিএমপি ওই ব্রঙ্কাল স্মুথ মাসেলের রিল্যাক্সেশন করবে এবং ব্রঙ্কোডাইলেশন হবে। ওকে, আরেকটা আছে সারফেক্টেন্স, যেমন পিলোকার্পাইন। এই পিলোকার্পাইনগুলো কী করে, সারফেক্টেন্ট রিলিজ করে, ফলে হচ্ছে আমাদের অ্যালভিউলারটা ওপেন থাকে, অ্যালভিউলারটা কোলাপস হয় না। তো এই ছিল আমাদের 4 ধরনের ড্রাগ যারা হচ্ছে ব্রঙ্কোডাইলেশন করে। প্রথমটা হচ্ছে সিম্পেথো মাইমেটিক ড্রাগ বা অ্যাড্রিনার্জিক ড্রাগ বা বিটা টু অ্যাগোনিস্ট, তারপরে হচ্ছে প্যারাসিম্পেথোলাইটিক বা অ্যান্টিকোলিনার্জিক বা মাস্কারিনিক কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট, তারপর হচ্ছে মিথাইলজ্যান্থিন, তারপর হচ্ছে সারফেক্টেন্ট। ওকে, মেমব্রেন শিঙ্কিং ড্রাগস। আমরা মেমব্রেনটা কখন শিঙ্ক করব, যখন হচ্ছে আমাদের ওই নিয়ার বাই এরিয়াতে কোনো কাইন্ডের ইনফ্লামেশন হবে। তার মানে মেমব্রেন শিঙ্কিং ড্রাগগুলো আমরা আলটিমেটলি ইনফ্লামেশনের এগেনস্ট ইউজ করব, মানে এই ড্রাগগুলো হবে অ্যান্টি ইনফ্লামেটরি ইন নেচার। তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ কী কী আছে, একটা হচ্ছে স্টেরয়েড বা কর্টিক স্টেরয়েড, দেন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি, দেন অ্যান্টিহিস্টামিনিক্স। ওকে, আর পাশাপাশি মেমব্রেনটা শিঙ্ক করার জন্য আমরা ডিকনজেস্টেন্টসও ইউজ করতে পারি। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের যে মোড অফ অ্যাকশনটা ছিল অটোকোয়ার্সের ক্ষেত্রে, ওটা আমরা এখানে ওটা দেখবো। সেটা হচ্ছে আমাদের যে সেল মেমব্রেনটা আছে সেটা হচ্ছে লিপিড বাইলেয়ারের তৈরি, তাই না? এখন এই সেল মেমব্রেনের উপরে যদি কোনো কাইন্ড অফ স্ট্রেস পড়ে বা কোনো ইনফ্লামেশন হয় বা কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস যদি পড়ে রেসপিরেটরি এপিথেলিয়াম বা মেমব্রেনের আশেপাশে, তখন কী হবে, আমাদের লিপিড বাইলেয়ারের যে মেমব্রেনটা আছে সেটা ড্যামেজ হয়ে যাবে, এবং ওটা ড্যামেজ হইলে ফসফোলাইপেজ A2 ওই ফসফোলিপিড বাইলেয়ারটাকে অ্যারাকিডোনিক অ্যাসিডে পরিণত করবে। তারপর এই অ্যারাকিডোনিক অ্যাসিডের কাছে 2টা ফেট আছে, একটা হচ্ছে কক্স পাথওয়ের মাধ্যমে গিয়ে বিভিন্ন প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করা, আর লগস পাথওয়েতে গিয়ে বিভিন্ন ধরনের লিউকোট্রাইন তৈরি করা। ওকে, আবার আমাদের যে সেল মেমব্রেনটা আছে লিপিড বাইলেয়ার বা ফসফোলিপিডের, যদি সেখানে কোনো কাইন্ড অফ স্ট্রেস আসে তাহলে কী হবে, ফসফোলাইপেজ A2 ওই ফসফোলিপিডটাকে ভেঙে অ্যারাকিডোনিক অ্যাসিডে পরিণত করবে। এখন অ্যারাকিডোনিক অ্যাসিডের পাথওয়ে হচ্ছে 2টা, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে বা কক্স, আর একটা হচ্ছে লাইপোঅক্সিজেনাস পাথওয়ে বা লক্স। যদি কক্স পাথওয়েতে যায় তাহলে অ্যারাকিডোনিক অ্যাসিডটা বিভিন্ন ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করবে, আর যদি লক্স পাথওয়েতে যায় তাহলে বিভিন্ন ধরনের লিউকোট্রাইন তৈরি করবে। ওকে, এখন কক্স পাথওয়েতে যাওয়ার পরে যে প্রোস্টাগ্ল্যান্ডিনগুলো তৈরি হয়েছে, ওই প্রোস্টাগ্ল্যান্ডিনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, যেমন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন G2, H2, তারপরে হচ্ছে E2। E2-র কারণে কি হয়, আমাদের পেন শো করে, তারপরে হচ্ছে আমাদের ফিভার হয়, এবং E2 থেকে আবার F2 হইতে পারে, যেটা হচ্ছে আমাদের লুক্রিওলাইসিস করে। তো আমরা যে কোনো একটা মেমব্রেন যখন হচ্ছে আমরা মেমব্রেনের উপর যখন কোনো একটা ইনজুরি হয় বা স্ট্রেস হয়, তখন আমরা ব্যথা পাই না। ওই ব্যথা পাওয়ার রেসপন্সটা কিন্তু আসলে এখান থেকে আসে। ধরলাম আমি আমার হাতের যে কোনো জায়গায় একটা চামড়াতে যদি ব্যথা পাই, তখন হচ্ছে যে এখানে যখন স্ট্রেস বা ইনজুরি হয়, তখন হচ্ছে আমাদের ওই ফসফোলিপিডের বাইলেয়ারটা ফসফোলাইপেজ A2 দ্বারা ব্রেকডাউন হয়ে আমার অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি করে, এবং অ্যারাকিডোনিক অ্যাসিডের কাছে 2টা পাথওয়ে আছে, একটা হচ্ছে কক্স আর একটা হচ্ছে লক্স। যদি কক্সে যে পার্টটা যায় অ্যারাকিডোনিক অ্যাসিডের, তারা হচ্ছে কী করে, বিভিন্ন ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে, যেখান থেকে হচ্ছে আমরা এই যে আমার পেন, তারপর হচ্ছে আমার আরও যে প্রোস্টাগ্ল্যান্ডিন আছে সেগুলো হচ্ছে তৈরি হয়। আর অন্যদিকে আমরা যদি হচ্ছে লক্স পাথওয়েতে যাই আমাদের অ্যারাকিডোনিক অ্যাসিডটা, তখন যেটা তৈরি হবে সেটা হচ্ছে লিউকোট্রাইন। ওকে, এখন অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলো কীভাবে কাজ করে, আমরা বলছিলাম অ্যান্টি ইনফ্লামেটরির মধ্যে আছে আমাদের হচ্ছে স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি বা স্টেরয়েড বা কর্টিক স্টেরয়েড, তারপরে আছে হচ্ছে আমাদের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি।
তো স্টেরয়েডগুলো কি করে, এই যে পুরা পাথওয়ে আছে, এই পুরা পাথওয়ের শুরুটা হয়েছে যে লিপিড বাই লেয়ারে কোনো একটা ইনজুরি হয়েছে, তখন এই ইনজুরিটা হইলে এই ফসফোলিপিডটা ফসফোলাইপেজ A2 দ্বারা ব্রেকডাউন হয়ে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি করে। স্টেরয়েডগুলো কি করে, সরাসরি এই ফসফোলাইপেজ A2 টাকেই ইনহিবিট করে দেয়। ফলে স্ট্রেস হইলেও বা ইনজুরি হইলেও অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয় না, কারণ ফসফোলাইপেজ A2টা ইনহিবিটেড হয়ে গেছে। যদি অ্যারাকিডোনিক অ্যাসিডই তৈরি না হয়, তাহলে কোনো অ্যারাকিডোনিক অ্যাসিড কক্সে যেতে পারবে না, লক্সে যেতে পারবে না, কারণ অ্যারাকিডোনিক অ্যাসিডই নাই। আর কক্সে না গেলে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে না, প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি না হলে আমাদের আর পেন অনুভব করবো না। ফলে হচ্ছে এই যে অ্যান্টিপাইরেটিক এবং অ্যানালজেসিক ইফেক্ট শো করবে। অ্যান্টিপাইরেটিক মানে হচ্ছে ফিভার হবে না, আর অ্যানালজেসিক মানে হচ্ছে আমরা পেনটা ফিল করতে পারবো না, বা পেন থেকে রিলিফ পাবো, বা পেন কিলার হিসেবে কাজ করবে। ওকে, আর যারা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি আছে, তারা কি করে, তারা হচ্ছে কক্স পাথওয়েটাকে ইনহিবিট করে। কক্স পাথওয়ে যদি ইনহিবিট হয়, তাহলে কি হবে, যে অ্যারাকিডোনিক অ্যাসিডটা তৈরি হয়েছে, তৈরিতে হয়েছে তো কোনো প্রবলেম হয় না এখানে। তো যে অ্যারাকিডোনিক অ্যাসিডটা তৈরি হয়েছে সেটা কক্স পাথওয়েতে যেতে পারবে না, কক্স পাথওয়েতে যেতে না গেলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 হবে না, E2 না হলে ফিভার আসবে না, পেন লাগবে না। ওকে, বাট যদি আমরা NSAID খাই বা হচ্ছে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি হচ্ছে আমরা নেই, তাহলে কি হবে, অ্যারাকিডোনিক অ্যাসিড কিন্তু তৈরি হবে, কিন্তু যেহেতু কক্স পাথওয়েটা আমার কাছে ইনহিবিটেড, তার মানে কি কক্সে যাবে না, সম্পূর্ণ পরিমাণ অ্যারাকিডোনিক অ্যাসিড কি লক্সে যাবে, ফলে লক্স দিয়ে অ্যারাকিডোনিক অ্যাসিড যাওয়ার পরিমাণ বেড়ে যাবে। আর যদি সবগুলো অ্যারাকিডোনিক অ্যাসিড আমার লক্সে যায়, তাহলে কি হবে, লিকোট্রাইনের পরিমাণ বেড়ে যাবে, এবং লিকোট্রাইনের পরিমাণ যদি বেড়ে যায়, তখন কি হবে, আমার ব্রঙ্কিয়াল কনস্ট্রিকশন হতে পারে। ওকে, এর কারণে একটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন আছে, যে যাদের অ্যাজমা আছে, যাদের অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে কখনোই হচ্ছে আমরা অ্যাসপিরিন ইউজ করব না, তাদের ক্ষেত্রে কখনোই আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যাসপিরিন ইউজ করব না, তাদের ক্ষেত্রে আমরা স্টেরয়েড ইউজ করব। অ্যাজমার যখন হচ্ছে আমরা লাইন অফ ট্রিটমেন্ট দেখবো, তখন কিন্তু সেখানে NSAID থাকবে না, থাকবে হচ্ছে স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি। ওকে, কেন, কারণ স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি কী করে, সরাসরি ফসফোলাইপেজ A2 উপরে কাজ করে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি করাটাই বন্ধ করে দেয়। যদি অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি না হয়, তাহলে কক্সেও যাবে না, লক্সেও যাবে না, আর কক্সে না গেলে প্রোস্টাগ্ল্যান্ডিনও তৈরি হবে না, আর হচ্ছে লিকোট্রাইনও তৈরি হবে না। প্রোস্টাগ্ল্যান্ডিন যদি তৈরি না হয়, তাহলে হচ্ছে আমরা পেন এবং ফিভার এগুলো আসবে না, আর লিকোট্রাইন যদি তৈরি না হয়, তাহলে কি আমার ব্রঙ্কিয়াল কনস্ট্রিকশনেরও কোনো ভেজাল নাই। বাট নন স্টেরয়েডাল কী করে, ও অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হইতে দেয়, তারপর কি করে, ও জাস্ট কক্স পাথওয়েটাকে ইনহিবিট করে দেয়। আর এই কক্স পাথওয়েটা যদি ইনহিবিট হয়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের এই PGF2, তারপরে হচ্ছে ফিভার এবং পেন, এই রেসপন্সগুলো তৈরি হবে না, ফলে আমাদের ব্যথা লাগতেছে না বা ফিভারও আসতেছে না। বাট যে পরিমাণ অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয়েছে, তারা সম্পূর্ণটুকু যাবে কোথায়, লক্সে। লক্সে এই বেশি পরিমাণ গেলে কি হবে, বেশি পরিমাণ লিকোট্রাইন তৈরি হবে এবং বেশি পরিমাণ ব্রঙ্কিয়াল কনস্ট্রিকশন হবে। এখন যদি এরকম কোনো পেশেন্ট থাকে যে যার হচ্ছে অলরেডি আমার অ্যাজমা আছে, যাতে তার অলরেডি হচ্ছে ব্রঙ্কিয়াল কনস্ট্রিকশন অবস্থায় আছে, আমরা তো জানি অ্যাজমা মানে হচ্ছে ন্যারিং অফ দ্য লুমেন অফ দ্য এয়ারওয়েজ, তো তার অলরেডি ব্রঙ্কিয়াল কনস্ট্রিকশন হয়ে আছে, তাই না। তো যার হচ্ছে ব্রঙ্কিয়াল কনস্ট্রিকশন হয়ে আছে, এমন কাউরে যদি হচ্ছে আমি আবার আমার নন স্টেরয়েডাল দিই, তাহলে তো হচ্ছে কক্সে যাবে না, সম্পূর্ণটুকুই হচ্ছে লক্সে যাবে। লক্সে গেলে বেশি পরিমাণ কী হবে, লিকোট্রাইন তৈরি হবে, এবং বেশি পরিমাণ লিকোট্রাইন তৈরি হইলে বেশি পরিমাণ ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, ফলে অ্যাজমাটা আরও হচ্ছে খারাপ হয়ে যাবে। এর কারণে যারা অ্যাজমার পেশেন্ট আছে, তাদের কখনোই হচ্ছে আমরা NSAID বা অ্যাসপিরিন দিব না, বরঞ্চ তাদের হচ্ছে আমরা কর্টিকোস্টেরয়েড দিব। ওকে, যদিও কর্টিকোস্টেরয়েড লং টার্ম ইউজ করলে হার্মফুল ইফেক্ট শো করে, তারপরেও দেখবো আমরা অ্যাজমার লাইন অফ ট্রিটমেন্টে অবশ্যই কর্টিকোস্টেরয়েড ইউজ করা হয়, তাই না। আরেকটা জিনিস হচ্ছে যে এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যান্টি হিস্টামিনিকটা কীভাবে অ্যান্টি ইনফ্লামেটরি হয়। আমরা জানি যে অ্যান্টি হিস্টামিনিক যেটা আছে, সেটা হিস্টামিন রিলিজ হতে দেয় না, আর হিস্টামিন কি আমাদের একটা ইনফ্লামেটরি মিডিয়েটর, তাহলে যদি হিস্টামিন যদি রিলিজ না হয়, তাহলে ইনফ্লামেশনটাও হবে না, আর ইনফ্লামেশন না হলে অ্যান্টি ইনফ্লামেটরি রেসপন্স পাই গেলাম। তাহলে কর্টিকোস্টেরয়েড হচ্ছে আমাদের ফসফোলাইপেজ A2কে ইনহিবিট করার মাধ্যমে আমাদের হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন দেয়। নন স্টেরয়েডাল হচ্ছে আমাদের কক্স পাথওয়েকে ইনহিবিট করার মাধ্যমে, আর অ্যান্টি হিস্টামিনিক হচ্ছে হিস্টামিন রিলিজটাকে ইনহিবিট করার মাধ্যমে আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি রেসপন্স করে। ওকে, এখন আমরা দেখব অ্যাজমার লাইন অফ ট্রিটমেন্ট। ওকে, অ্যাজমা হলে নর্মালি কী হয়, আমাদের এয়ারওয়েটা হচ্ছে ন্যারো হয়ে যায়,
অ্যান্ড ফার্মাকোলজির পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে চলে আসতে হবে এই লাইন অফ ট্রিটমেন্টে। প্রথমে হচ্ছে ক্লাসিফিকেশন বা বিভিন্ন যে কেসগুলো আছে। অ্যাজমা মূলত দুই টাইপের হয়, একটা হচ্ছে ইন্টারমিটেন্ট আর একটা হচ্ছে পারসিস্টেন্ট। ইন্টারমিটেন্ট মানে কি? ইন্টারমিটেন্ট মানে হচ্ছে নট কন্টিনিউয়াস, আর পারসিস্টেন্ট মানে তো কন্টিনিউয়াস, এটা তো বুঝি। ওকে, এখন ইন্টারমিটেন্টটা একটা টাইপের হতে পারে, সেটা হচ্ছে মাইল্ড, আর পারসিস্টেন্ট হতে পারে চারটা টাইপের: মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার। ওকে, অ্যাজমা হইলে একটা ড্রাগ কমন, সেটা হচ্ছে সাবা। সাবা মানে হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট। বিটা টু অ্যাগনিস্ট মানে কি? বিটা টু অ্যাগনিস্ট মানে হচ্ছে এটা অ্যাড্রেনালিনের একটা রিসিপ্টর। অ্যাড্রেনালিনের রিসিপ্টর মানে সিম্প্যাথোমাইমেটিক বা ড্রাগ বা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সাথে সম্পর্ক, তাই না? কারণ বিটা টু রিসিপ্টরটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাড্রেনালিনের রিসিপ্টর। তার মানে বিটা টু অ্যাগনিস্ট যে কথা, অ্যাড্রেনার্জিক ড্রাগও সেই কথা, সিম্প্যাথোমাইমেটিক ড্রাগও সেই কথাই। ওকে, এখন আমাদের যে অ্যাজমা লাইন অফ ট্রিটমেন্ট, সেখানে অ্যাজমা হলে আমরা কি দিব? সাবা দিব, শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট। তারপর আসি, যদি পারসিস্টেন্ট হয়ে যায় তাহলে সাবার সাথে সাথে আমরা হচ্ছে একটা করে ইনহেল কর্টিকোস্টেরয়েড দেবো। কর্টিকোস্টেরয়েডগুলোর নামে সে সবসময় সন থাকে অথবা সলোনি থাকে, যেমন হচ্ছে আমাদের প্রেডনিসন, প্রেডনিসলোনি, ডেক্সামিথাসন, এরকম। ওকে, তো যদি অ্যাজমা হয়, যে কোনো অ্যাজমা হোক, সেটা ইন্টারমিটেন্ট হোক, সেটা পারসিস্টেন্টের চারটা টাইপ। কোনটা কমন? সাবা কমন। তারপরে ইন্টারমিটেন্ট গন, আমাদের যদি পারসিস্ট করে ফেলে অ্যাজমাটা, তখন হচ্ছে সাবার পাশাপাশি আমাদের দিতে হবে একটা ইনহেল কর্টিকোস্টেরয়েড। এখন যদি আমাদের মাইল্ড এবং মডারেট পারসিস্টেন্ট হয় তাহলে হচ্ছে আমরা দিব লো ডোজেরটা, আর যদি সিভিয়ার এবং ভেরি সিভিয়ার হয় তাহলে দিব হচ্ছে হাই ডোজেরটা। ওকে, তারপর যদি মাইল্ড বাদে আর যে কোনো কেসে হচ্ছে আমরা সাবার পরে ইনহেল কর্টিকোস্টেরয়েড দেওয়ার পরে একটা লাভা অ্যাড করব। ওকে, আর যদি ভেরি সিভিয়ার হইলে আমরা লাস্টে একটা ওরাল কর্টিকোস্টেরয়েড দিয়ে দিব। তাহলে অ্যাজমা হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে ইন্টারমিটেন্ট আর একটা হচ্ছে পারসিস্টেন্ট। যদি ইন্টারমিটেন্ট হয়, মাইল্ড ইন্টারমিটেন্ট বা যে কোনো ধরনের অ্যাজমা হইলে আমাদের সাবা। তারপর যদি ইন্টারমিটেন্টটা পারসিস্ট করা যায়, তাহলে পারসিস্ট করে গেলেই সাবার সাথে আমি হচ্ছে একটা ইনহেল কর্টিকোস্টেরয়েড দিব। যদি পারসিস্টেন্টটা হচ্ছে মাইল্ড এবং মডারেট হয় তাহলে হচ্ছে আমি দেবো লো ডোজেরটা, আর যদি পারসিস্টেন্টটা সিভিয়ার বা ভেরি সিভিয়ার হয় তাহলে দেবো আমি হচ্ছে হাই ডোজের ইনহেল কর্টিকোস্টেরয়েড। তারপর পারসিস্টেন্টটা যদি মাইল্ড বাদে আর যে কোনো ধরনের পারসিস্টেন্ট হয়, মডারেট, সিভিয়ার, তাহলে হচ্ছে প্রথমে সাবা দিব, তারপরে একটা ইনহেল কর্টিকোস্টেরয়েড দিব, তারপরে হচ্ছে লাভা দিব। মাইল্ড বাদেই যে কোনো পারসিস্টেন্ট হইলেই সাথে লাভা দিতে হবে। আর যদি শুধুমাত্র ভেরি সিভিয়ার হয় তাহলে কি ইনহেল কর্টিকোস্টেরয়েড দিব। তাহলে যদি আমার ভেরি সিভিয়ার অ্যাজমা হয় কারো, তাহলে তার লাইন অফ ট্রিটমেন্টটা কী হবে? প্রথমে সাবা দিব, যেটা সবার জন্য উপযুক্ত। সাবার পরে ইনহেল কর্টিকোস্টেরয়েড দিব। ইনহেল কর্টিকোস্টেরয়েড কাদের জন্য প্রযুক্ত? সব পারসিস্টেন্টের জন্য কিন্তু প্রযুক্ত। যদি মাইল্ড মডারেট হয় তাহলে হচ্ছে লো, আর যদি সিভিয়ার হয় তাহলে হচ্ছে সিভিয়ার বা ভেরি সিভিয়ার হলে হাই। ওকে, তারপরে যদি ভেরি সিভিয়ার হয় তাহলে কি সাবা, ইনহেল কর্টিকোস্টেরয়েড, তারপরে মাইল্ড বাদে সবার জন্য কি একটা করে লাভা, আর লাস্টে শুধুমাত্র ভেরি সিভিয়ারের জন্য হচ্ছে একটা ওরাল কর্টিকোস্টেরয়েড দিতে হবে। এই হচ্ছে লাইন অফ ট্রিটমেন্ট। আচ্ছা, তারপরে অ্যাজমা আর সিওপিডির মধ্যে পার্থক্যটা কী? অ্যাজমা হচ্ছে রিভার্সিবল, তার মানে হচ্ছে এটাকে ঠিক করা সম্ভব, বা ক্রনিক যেটা আছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার সেটা হচ্ছে ইররিভার্সিবল ইন নেচার। ওকে, এটা নর্মালি হচ্ছে লেটার স্টেজে হয়, যারা হচ্ছে স্মোকার আছে তাদের হওয়ার সম্ভাবনা বেশি, আর অ্যাজমা যে কোনো স্টেজে হতে পারে লাইফের। এখন সিওপিডির ক্ষেত্রে একটা কম্বিনেশন ইউজ করা হয়, সেটা হচ্ছে অ্যালবিউটেরল প্লাস ইপ্রাট্রোপিয়াম। ওকে, এখন আমরা নামটা ডিকোড করবো। ওকে, অ্যালবুটেরল যেটা, সেখানে অল আছে, তাহলে অল কার মধ্যে ছিল? সালবিটামল। আচ্ছা, এখন সালবিটামলটা কী ছিল? সালবিটামলটা ছিল বিটা টু অ্যাগনিস্ট বা শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট বা লং অ্যাক্টিং বিটা টু, যেটা আমরা ধরি। ওকে, বিটা টু অ্যাগনিস্ট মানে কি? অ্যাড্রেনার্জিক মানে কি? সিম্প্যাথোমাইমেটিক মানে হচ্ছে যারা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মতন করে কাজ করে। তাহলে অ্যালবিটারল মানে সিম্প্যাথোমাইমেটিক বা বিটা টু অ্যাগনিস্ট বা অ্যাড্রেনার্জিক ড্রাগ। এটার সাথে আমরা একটা কী দিব? প্যারাসিম্প্যাথোলাইটিক বা অ্যান্টিকোলিনার্জিক বা মাস্কারিনিক যে কোলিনার্জিক যে ড্রাগগুলো আছে। ওকে, সেটা হচ্ছে কি? অ্যাট্রোপিন লাইক কি আছে? ইপ্রাটোপিয়ামের ভিতরেও কিন্তু অ্যাট্রোপিনটা আছে। ওকে, তাহলে সিওপিডির ক্ষেত্রে আমরা কম্বিনেশন, একটা হচ্ছে সিম্প্যাথোমাইমেটিক ইউজ করবো, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথোলাইটিক ইউজ করবো। সিম্প্যাথোমাইমেটিকের অপর নাম হচ্ছে অ্যাড্রেনার্জিক, কারণ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে বলা হয় অ্যাড্রেনার্জিক
সিস্টেম, তাই না? আর প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম যেটা আছে, এখানে আমরা প্যারাসিম্পেথিক লাইটিক ইউজ করছি। তার মানে কি, প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেমের উল্টা। তো প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেমের ড্রাগগুলোরে বলা হয় কোলিনার্জিক, আর যেহেতু লাইটিক আছে উল্টা আছে, তার মানে কি অ্যান্টি কোলিনার্জিক। তাহলে সিওপিডির জন্য আমরা কি ইউজ করব? একটা কম্বিনেশন ইউজ করব, যেখানে আমাদের একটা থাকবে হচ্ছে সিম্প্যাথোমাইমেটিক, আর একটা থাকবে প্যারাসিম্প্যাথোলাইটিক। সিম্প্যাথোমাইমেটিক মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মতন করে, তাহলে মানে কি জাস্ট অ্যাড্রেনার্জিক। ওকে, অ্যাড্রেনার্জিক। এবং অ্যাড্রেনার্জিকের রিসেপ্টরগুলো হচ্ছে আলফা এবং বিটা টু। এই ক্ষেত্রে রেসপিরেটরি সিস্টেমে যেটা লাগে সেটা হচ্ছে বিটা টু। ওকে, তো বিটা টু অ্যাগনিস্ট। তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে সিম্প্যাথোমাইমেটিক বা অ্যাড্রেনার্জিক বা বিটা টু অ্যাগনিস্ট একটা ইউজ করবো। আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথোলাইটিক বা অ্যান্টি কোলিনার্জিক। প্যারাসিম্প্যাথেটিক মানে হচ্ছে কোলিনার্জিক, তাই না? আর যেহেতু লাইটিক আছে তার মানে উল্টা, তার মানে কি অ্যান্টি কোলিনার্জিক। আরেকটা অপর নাম হচ্ছে মাস্কারিনিক কোলিনার্জিক রিসেপ্টরের যে ড্রাগগুলো আছে ওগুলো। ওকে, তাহলে সিওপিডিতে আমরা একটা কম্বিনেশন ইউজ করবো, যেখানে একটা সিম্প্যাথোমাইমেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথোলাইটিক। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ড্রাগটা হচ্ছে অ্যালবিউটেরল, আর প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে ইপ্রাটোপিয়া। আমরা জানি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সিম্প্যাথোমাইমেটিক যে ড্রাগগুলো আছে তাদের নামে শেষে অল থাকে, যেমন সালবিটামল। তো সালবিটামলের একটা ভাষণ হচ্ছে অ্যালবিউটেরল, ওইটা। আর প্যারাসিম্প্যাথোলাইটিকের ড্রাগগুলো হচ্ছে অ্যাট্রোপিন টাইপ, তাহলে ইপ্রাটোপিয়াম ওটার ভিতরেও কী আছে, ওটার ভিতরেও আমাদের অ্যাট্রোপিন আছে। এই তো।